পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাম ইহুদা ও সামেরা করার মার্কিন প্রচেষ্টা কতটা সফল হবে, পরেই জানাবো। আসাদের পতনের পর ইরান দুর্বল হয়নি, বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলার কারণে নিন্দা তুরস্ক, কাতার ও মিশরের। এরপরেই থাকবে ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এবং সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলি হামলা, আরও 28 ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাম হুদাইদা ও সামেরা করার মার্কিন প্রচেষ্টা কতটা সফল হবে? আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ইসরায়েলের সম্প্রসারণকামী ষড়যন্ত্রগুলো বাস্তবায়নের জন্য আমেরিকান সরকারের অপতৎপরতাও বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সম্প্রসারণকামী ও দখলদারিত্বের ষড়যন্ত্রগুলোর প্রতি ট্রাম্পের উপদেষ্টা মহল ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সহায়তা ও সমর্থনের বিষয়টি ছিল ট্রাম্পের আসন্ন নতুন প্রশাসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তাদের ঘোষিত এই আলোচিত এ ধরনেরই একটি বিষয় ছিল গোটা পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ বলে ঘোষণা দেওয়ার ইসরায়েলি প্রচেষ্টার প্রতি ট্রাম্প সরকারের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি। রিপাবলিকান দলীয় সিনেটর টম কটন পশ্চিম তীর নামের পরিবর্তনে সব ধরনের সরকারি তৎপরতা ও নথিপত্রে এর কথিত প্রাচীন ইহুদি নাম ইহুদা ও সামেরা ব্যবহারের দাবি তুলেছে। এর আগে ইসরায়েলে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মাইক হকবি গোটা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ব্যাপারে নেতানিয়াহুর পরিকল্পনাকে ট্রাম্প সরকার সমর্থন করবে বলে জানিয়েছেন। ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন, শতাব্দীর লেনদেন শীর্ষক পরিকল্পনার অংশ হিসাবে ফিলিস্তিনের পশ্চিম তীরের 30% অঞ্চলকে 1948 সালে দখল করা ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রকল্পটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এখন ট্রাম্পের কোনো কোনো উপদেষ্টা ওই প্রকল্প বাস্তবায়নের কথা বলছেন। আসলে ইসরায়েলি লবি এখন অতীতের চেয়েও ট্রাম্পের সমর্থন ও সহযোগিতা আদায়ের জন্য বেশ তৎপর হয়ে উঠেছে। পশ্চিম তীরে আরও বেশি ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা এই লবির অন্যতম প্রধান দাবি। অথচ এই অন্যায় আবদার ফিলিস্তিনি জাতি ও তাদের প্রতি সহানুভূতিশীল মহলের কাছে একেবারেই অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আসাদের পতনে দুর্বল হয়নি ইরান, বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে সিরিয়া সংকটে বড় ধাক্কা খেয়েছে ইরান বাশার আল আসাদের পতনে, এমনটাই মনে করছে বিশ্লেষকরা। তবে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ডের কমান্ডার হোসেন সালামি বলেছেন, সিরিয়ায় তার মিত্র বাশার আল আসাদের পতনের পরেও ইসলামী প্রজাতন্ত্র দুর্বল হয়নি। বিপ্লবী গার্ড ইরানের বৈদেশিক নীতি এবং সামরিক ক্রিয়াকলাপে কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে। সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক রুদ্রদ্বার বৈঠক করেছেন ইরান। পার্লামেন্টের এক অধিবেশনে সালামি বলেন, আমরা দুর্বল হইনি এবং ইরানের শক্তি কমে যায়নি। জয়নবাদী শাসনের উৎখাত এজেন্ডার বাইরে নয়। সালামি নিশ্চিত করে বলেন, সিরিয়ায় বর্তমানে কোনো ইরানি বাহিনী নেই। এর আগে গত শুক্রবার বিদ্রোহী বাহিনী দ্রুত অগ্রসর হওয়ার কারণে সিরিয়া থেকে সামরিক কমান্ডার এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের সরিয়ে নেওয়া শুরু করে তেহরান। তাদের মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুর্দি ফোর্সের সিনিয়র কমান্ডার, কয়েকজন কূটনৈতিক এবং তাদের পরিবার এবং বেসামরিক ব্যক্তিরা ছিলেন। রাশিয়ার সঙ্গে যৌথভাবে ইরান গত এক দশক ব্যাপী সিরিয়ার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান সমর্থক। আসাদ ইসরায়েল এবং মার্কিন বিরোধী হিসাবে পরিচিত ছিল। ইরান দীর্ঘদিন ধরে সিরিয়ায় আসাদের সরকারকে সমর্থন করেছে। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ জুড়ে সামরিক, আর্থিক এবং লজিস্টিক সহায়তা প্রদান করে এসেছে। আসাদের পতন বা সিরিয়ার নেতৃত্বের পরিবর্তন দীর্ঘকাল ধরে কেউ কেউ এটিকে সম্ভাব্য দুর্বলতা হিসেবে বিবেচনা করেছে। এই অঞ্চলে ইরানের কৌশলগত অবস্থান যাই হোক, সালামি জোর দিয়ে বলেছেন, সিরিয়ার অগ্রগতি নির্বিশেষে ইরানের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে। ইরানের আঞ্চলিক মিত্র ইরাক থেকে লেবানন পর্যন্ত বিস্তৃত, যা শুধুমাত্র আসাদের শাসনের উপর নির্ভর করে না, বরং স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী এবং অন্যান্য আঞ্চলিক মিত্রদের সাথে বিস্তৃত সংযোগের উপরও নির্ভর করে। সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দায় তুরস্ক, কাতার ও মিশর। সিরিয়া সীমান্তের অভ্যন্তরে ইসরায়েলের সামরিক অবস্থান ও দখলের নিন্দা জানিয়ে কাতার, তুরস্ক এবং মিশর বিবৃতি দিয়েছে। জেরুজালেম অবশ্য দাবি করেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের অবসানের পর ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে যে কোনো হুমকি মোকাবেলা করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিপরীতে ইসরায়েলি নিরাপত্তা উদ্বেগের সাথে সহানুভূতিশীল হয়ে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে এসব হামলায় সমর্থন
সমর্থন করছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে শোষণ করা এবং তার সার্বভৌমত্ব লঙ্ঘন করা ইসরায়েলের পক্ষে অগ্রহণযোগ্য বলে মনে করে দোহা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই পদক্ষেপে নিন্দা করেছে। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এক বিবৃতিতে আঙ্কারা বলেছে, এই সংবেদনশীল সময়ে যখন সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতা কামনা করেছিল তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে, তখন ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করেছে। 2016 সাল থেকে তুরস্ক উত্তর সিরিয়ার কিছু অংশ দখল করেছে এবং মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেট ফোর্সের নিয়ন্ত্রণাধীন এলাকায় বোমা বর্ষণ করেছে, যেটিকে আঙ্কারা একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েলের আরও সিরিয়ার ভূমি দখলের নিন্দা করে এবং বাফার জোনে আইডিএফ এর অবস্থানকে একটি নতুন বাস্তবতা প্রয়োগ করার প্রচেষ্টা হিসেবে দেখে। একই সঙ্গে সৌদি আরব সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরূপ নিন্দার জানানোর মিছিলে যোগ দিয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়া ইসরায়েলের পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা পুনরুদ্ধারের সুযোগ নষ্ট করবে, আর ইরান ইসরায়েলের আগ্রাসী আচরণকে জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে। ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান এবং আশেপাশের দেশগুলোতে থাকা তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত সমর্থন দিয়ে আসছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হয়ে লড়াইও অংশ নেয় তারা। সে হিসাবে ইরান সমর্থিত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর থাকার কথা ছিল, কিন্তু তা না করে তারা বিদ্রোহীদের পক্ষ নিয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? কারণ ফিলিস্তিনিদের জন্য লড়াই করার কারণে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তাকে প্রাণ হারাতে হয়েছে। পাশাপাশি লেবাননে শত শত যোদ্ধা প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বাশার আল আসাদের বিরুদ্ধে দাঁড়ানোর নেপথ্যে প্রধান কারণ হল আবু মোহাম্মদ আল জোলানি। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী প্রধান আল জোলানি সবসময় ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন। আর এই প্রতিদান স্বরূপ 2011 সালে আসাদের গড়ে ওঠা সিরিয়ার সুন্নি মুসলিমদের আন্দোলনের প্রতি প্রথমবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল ফিলিস্তিনিরা। বাশার আল আসাদ সিরিয়ায় শিয়াপন্থী সংখ্যালঘু আলাউদ সম্প্রদায়ের সদস্য, আর ফিলিস্তিনি যোদ্ধাদের মতাদর্শগত শিকড় মিশরের সুন্নি ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড থেকে উদ্ভূত। সিরিয়ায় আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তাদের ওপর দমন পীড়ন শুরু করেছে আসাদ, আর এই দমন পীড়নের শিকার হয়েছিল মূলত সুন্নি মুসলমানরা। আসাদ তার ক্ষমতার জন্য সুন্নি মুসলিমদের হুমকি মনে করে থাকেন। সুন্নি মুসলিমদের গণগ্রেপ্তার এবং বহু মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেন। ফলে এক সময় আসাদ থেকে নিজেদের সরিয়ে নেয় আল জোলানি নেতৃত্বাধীন বিদ্রোহীরা। এরপর 2012 সালে দামেস্কে নিজেদের সদর দপ্তর খালি করে সংগঠনটি, যা আসাদের ঘনিষ্ঠ মিত্র ও তাদের পৃষ্ঠপোষক ইরানকে ক্ষুব্ধ করে তুলেছিল। পরে 2022 সালে আসাদ নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ওই সময় দামেস্কে একটি প্রতিনিধি দল পাঠায় তারা। ওই প্রতিনিধি দলের সদস্যরা সিরিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতে বৈঠক করেন। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের বিরোধীকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে একটি প্রতিরোধ অক্ষ গঠন করে আসাদ নেতৃত্বাধীন সিরিয়া এবং ইরান। তাদের সঙ্গ দেওয়া অন্যতম পরাশক্তি রাশিয়া। তবে বাশার আল আসাদের পতনের পর এ সম্পর্ক অনেকটা বদলে গেছে। ফিলিস্তিনিরা আবু মোহাম্মদ আল জোলানি বাহিনীকে অভিনন্দন জানিয়েছে। গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, তারা সিরিয়ার মহান জনগণের পাশে রয়েছে। সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা, স্বাধীনতা এবং রাজনৈতিক পছন্দকে তারা সম্মান। গাজায় ইসরায়েলি হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,800 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,776 জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। তারা জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 1,06,188 জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে 28 জন ফিলিস্তিনি এবং আরও 54 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।